নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ারে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা গোলাপ গাছের আদর্শ মাটি তৈরি করেছিলাম। তো আজ আমরা দেখব গোলাপ গাছের আদর্শ খাবার কি। আমরা সকলেই জানি গোলাপ গাছ পেটুক গাছ। এই গাছ একটু বেশি খাবার খেতে পছন্দ করে। কী ধরনের খাবার দিলে গোলাপ গাছ সুন্দর হবে এবং সুন্দরভাবে ফুল দেবে, সেই খাবারের খোঁজ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে একটু জেনে নেব। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমি কিন্তু গোলাপের কোনো এক্সপার্ট নই বা বিশেষজ্ঞ নই। আমার নিজস্ব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথাই আমি আপনাদের কাছে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। যারা নতুন বাগানি, যারা সবে শুরু করেছেন আমার এই ভিডিওতে, তারা নিশ্চয়ই কিছু উপকার পাবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা জৈব খাবার সম্বন্ধে আলোচনা করে নেব, তারপর আমরা কেমিক্যাল খাবারের কথা আলোচনা করব। গোলাপ গাছের জন্য বোন মিল খুবই উপকারী একটি জৈব বা অর্গানিক খাবার। এই বোন মিলের মধ্যে আমরা প্রচুর ফসফরাস এবং ক্যালসিয়াম পাই। এই ফসফরাস গোলাপ গাছের শিকড়ের বৃদ্ধিতে খুব সাহায্য করে। এই ফসফরাসের জন্য গোলাপ গাছের শিকড়ের ডেভেলপমেন্ট খুব ভালো হয়, ফলে গোলাপ গাছ খুব ভালো হেলদি হয়। শুধু হেলদি নয়, এই ফসফরাস আমাদেরকে প্রচুর ফুল আনতেও সাহায্য করে। সেই জন্য এই বোন মিল অর্থাৎ হাড়ের গুঁড়ো গোলাপ গাছের জন্য খুবই উপকারী একটি অর্গানিক ফার্টিলাইজার। এরপর আসি সর্ষের খোলের কথায়। এই সর্ষের খোল বা মাস্টার্ড কেক আমাদের খুবই উপকারী একটি সার, বিশেষত গোলাপ গাছের জন্য। এই সর্ষের খোলের মধ্যে আমরা প্রচুর নাইট্রোজেন পাই। নাইট্রোজেন ছাড়াও এতে ফসফরাস, পটাশিয়াম এবং কিছু ট্রেস এলিমেন্ট অর্থাৎ যেগুলো গাছের খুব অল্প পরিমাণে দরকার হয়, সেই জিনিসগুলো যেমন ম্যাগনেসিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এগুলোও আছে। সেই জন্য এই মাস্টার্ড কেক বা খোল আমাদের খুব উপকারী একটি অর্গানিক সার। এটি যেরকম দামে সস্তা, সেরকম এটি সহজেই আমরা পেয়ে যাই। যে কোনো মুদিখানার দোকান বা যেখানে গরুর খাবার পাওয়া যায়, আমরা সেই সমস্ত জায়গা থেকে এই সর্ষের খোল খুব সহজেই সংগ্রহ করতে পারি। এর আগের ভিডিওতে গোলাপ গাছের মাটি তৈরি করা সময় আমরা দেখেছিলাম যে সেই মাটিতে 30% ভার্মি কম্পোস্ট আমাদের মেশাতে হবে। ভার্মি কম্পোস্ট যদি না থাকে, তাহলে 1 বছরের পুরনো গোবর সার মেশালেও চলবে। এই ভার্মি কম্পোস্ট গোলাপ গাছের জন্য খুবই উপকারী একটি অর্গানিক ফার্টিলাইজার। এই ভার্মি কম্পোস্ট দেওয়ার ফলে মাটি খুব লাইট ওয়েট হয়ে যায়, অর্থাৎ মাটি ভুরভুরে টাইপের হয়, ফলে মাটিতে বেশি জল ধরে রাখতে পারে না। সুতরাং এই ভার্মি কম্পোস্ট আমাদের দু রকম কাজ করে। এক, সার হিসাবে খুব ভালো কাজ করে। দ্বিতীয়ত, মাটিতে বেশি জল ধরে রাখে না বলে গোলাপ গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং রুটগুলো অর্থাৎ গোলাপ গাছের শিকড় সহজে নষ্ট হওয়ার থেকে আমাদের বাধা দেয়। তাই ভার্মি কম্পোস্ট আমাদের গোলাপ গাছে দিতেই হবে। কিন্তু ভার্মি কম্পোস্ট যদি না থাকে, সেক্ষেত্রে বলেছি যে পুরনো গোবর সার হলেও সেই ভার্মি কম্পোস্টের কাজই সে করবে। তাই যারা সহজেই এই পুরনো গোবর সার পেয়ে যান, তারা এই পুরনো গোবর সার দিয়েই কাজ চালিয়ে নিতে পারেন, অসুবিধার কিচ্ছু নেই। তো এই ছিল আমাদের গোলাপ গাছের অর্গানিক ফার্টিলাইজারের কথা। এরপর আমরা বলবো ইনঅর্গানিক ফার্টিলাইজার অর্থাৎ কেমিক্যাল ফার্টিলাইজারের কথা। অনেকেই বলেন যে অর্গানিক ফার্টিলাইজার দিয়েই আমরা গাছ করব, কিন্তু বন্ধুরা, ভালো গাছ করতে গেলে এবং সেই গাছ থেকে অনেক বেশি ফুল পেতে গেলে অর্গানিক ফার্টিলাইজারের সাথে আমাদের কিছু ইনঅর্গানিক ফার্টিলাইজার অর্থাৎ কেমিক্যাল ফার্টিলাইজারেরও প্রয়োজন হবে। শুধুমাত্র জৈব সার দিয়েই কিন্তু আমরা সেই গাছ থেকে প্রচুর ফুল পেতে পারবো না। আমরা যখন নতুন গোলাপের চারা বসাবো,
তার 7 দিন বা 10 দিন পর থেকে আমরা তাকে ফার্স্ট ফিডিং দেব। তো প্রথম খাবার হিসাবে আমরা যে কেমিক্যাল খাবার দেব, সেক্ষেত্রে আমরা বেশি ফসফরাসযুক্ত সার ব্যবহার করব, যেমন 12-61। এটি হবে গোলাপ গাছের প্রথম খাবার। সেটি নতুন গোলাপ হোক বা পুরনো গোলাপ গাছ আমরা যখন রিপোর্টিং করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই 12-61 প্রথম খাবার হিসাবে ব্যবহার করব। 12-61 মানে 12 ভাগ নাইট্রোজেন, 61 ভাগ ফসফরাস, আর এতে পটাশিয়াম কিছু নেই। 12-61-0 এই সারটি আমরা প্রথম ব্যবহার করব। এরপর গাছটি যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, বুশি হয় এবং হেলদি হয়, সেই জন্য আমরা এনপিকে সমরেশীয় যে সার আছে সেই সার, যেমন 18-18-18 বা 19-19-19 বা 20-20-20, এই জাতীয় সার আমরা ব্যবহার করব। এছাড়াও বন্ধুরা, গাছেদের আরও 7টি এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টসের খুব প্রয়োজন হয়। এই মাইক্রোনিউট্রিয়েন্টসগুলোর পরিমাণ খুবই সামান্য লাগে, কিন্তু খুবই প্রয়োজনীয়, যেমন বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, মলিবডেনাম, ক্লোরিন এবং নিকেল। এগুলো আমরা যে কোনো সারের দোকান থেকে মাইক্রোনিউট্রিয়েন্টস হিসেবে নিয়ে গাছেতে স্প্রে করব। মাইক্রোনিউট্রিয়েন্টস গাছের গোড়ায় কখনো দেব না, আমরা গাছে স্প্রে করব, তাহলে তার রেজাল্টটা অনেক বেশি পাবো আমরা। বন্ধুরা, এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, তাদের জন্য বলি, এই যে রাসায়নিক খাবার কখনোই কিন্তু গাছকে বেশি হেলদি করার জন্য, বেশি ফুল পাওয়ার জন্য বেশি বেশি ব্যবহার করবেন না, তাহলেই কিন্তু বিপদ। আমাদের বেশি খেলে যেরকম বদহজম হয়, গাছেদেরও কিন্তু ওই রকম বদহজম হয়ে যাবে। গাছেরা সহ্য করতে পারবে না, আপনাদের গাছ ভালো হবার পরিবর্তে খারাপ হয়ে যাবে। তাই এই রাসায়নিক সার যখনই ব্যবহার করবেন, খুব সাবধানে ব্যবহার করবেন এবং পরিমাণে অল্প অল্প করে ব্যবহার করতে শুরু করবেন, যাতে গাছেদের একটা হ্যাবিট তৈরি হয়ে যেতে পারে। তাই বেশি খাবার, বেশি রাসায়নিক সার কখনোই আপনাদের গাছে ব্যবহার করবেন না। অনেকেরই এই রাসায়নিক সার বেশি ব্যবহার করার ফলে কি হয়, গোলাপ গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়, গাছটি ঝিমিয়ে পড়ে, শেষে মারা যায়। তাই বন্ধুরা সাবধান, রাসায়নিক সার আমরা ব্যবহার করব, কিন্তু খুব অল্প পরিমাণে সেটি ব্যবহার করব। তাই যারা নতুন বাগানি, তাদের ক্ষেত্রে এই সাবধান বাণী, আপনারা জৈব সার দিয়ে শুরু করুন, রাসায়নিক সার খুব অল্প অল্প ব্যবহার করতে শুরু করুন। আপনারা ধৈর্য ধরুন, যখন গাছ আপনাদের অনেকটা বড় হয়ে যাবে, তখন সার বেশি করে দিতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি শুধুমাত্র গোলাপ গাছের বিশেষ বিশেষ সার, যেগুলো গোলাপ গাছের জন্য খুবই প্রয়োজনীয়, সেই সারগুলোর সম্বন্ধেই জানালাম। একটি 10 ইঞ্চি পটের জন্য কী পরিমাণ সার আমরা ব্যবহার করব, সেটা আমরা জানব পরের ভিডিওতে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর প্রচুর প্রচুর গাছ লাগান। দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।